আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ রোমান সাব্বির। আমি একজন কি বলবো হাতুড়ি ইঞ্জিনিয়ার। সো বেসিক্যালি আই ব্রেক থিংস অ্যান্ড ফিক্স ইট অ্যাগেন। বর্তমানে আমি আছি আমি প্রবাসী লিমিটেডে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো ডেফিনেটলি আমি অ্যান্ড্রয়েড এবং আইওএস যে ডিপার্টমেন্ট আছে সেটা লুক আপ করি। তাছাড়াও আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি গিলস ও ওয়াইএলএনকে। এটা হচ্ছে যে একটা ইয়োর লিঙ্ক স্কিপার, সো শর্ট এন লিঙ্ক সার্ভিসের মতো। অ্যান্ড আমার তাছাড়াও আমি ইলেকট্রনিক মিউজিক প্রডিউস করতে পছন্দ করি। সো আমি ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার টু। তাছাড়া আমার এই সফটওয়্যার ডেভেলপমেন্টে আসার ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যে ভাইস সিটি গেম। ছোটোবেলায় খুব ভাইস সিটি গেম খেলতাম, ওটা থেকে অ্যাকচুয়ালি চিন্তাভাবনা ছিল যে হয়তো গেম ডেভেলপার হব। দেন গেম ডেভেলপার তো হইতে পারলাম না আলটিমেটলি জিপিওর কারণে। জিপিওর টাকা ছিল না। সো বেসিক্যালি কোথায় আসলাম মোবাইল ডেভেলপমেন্টে। যদিও আমি স্টার্টিং করছিলাম যে আপনার ব্যাক এন্ড দিয়ে আর কি। সো আমার যে টপিক সেটা যে আপনার কটলিন মাল্টিভার্স। সো মাল্টি প্ল্যাটফর্ম শুনছি, মাল্টিভার্স জিনিসটা কি? সো মাল্টিভার্স জিনিসটা যে যেখানে যাবেন সেখানে কটলিন। সো বেসিক্যালি আপনি অ্যান্ড্রয়েড বলেন, আইওএস বলেন, ওয়েব বলেন, ডেস্কটপ বলেন, যেখানে যাবেন সেখানে কটলিন থাকবে। সো আমরা আপাতত এই কটলিন মাল্টিভার্স নিয়ে কথা বলবো আর কি। তো যেহেতু এখানে আমি অ্যান্ড্রয়েডে ডিপলি কাজ করছি, সো প্রথমে কিছু আমার অ্যান্ড্রয়েডের যে এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিস সেটা শেয়ার করব। সো লেটস স্টার্ট। আমাদের চ্যাপ্টার 1 কটলিন, অ্যান্ড্রয়েড, ভিউ মডেল এবং কম্পোজ। তো প্রথমেই একটা বেসিক যেটা থাকে সেটা এমভিভিএম, যে কেন এমভিভিএম। তো আমরা দেখা হলো যে ব্লাইন্ডলি ইউজ করি, বাট এটা জানি না যে কেন এমভিভিএম আমাদের ইউজ করা লাগবে। সো এটার কোর রিজনও যে আমার এক্সিস্টিং যে ডিজাইন প্যাটার্নগুলো ছিল ওগুলোতে বেশ কিছু প্রবলেম ছিল। ফর এক্সাম্পল, আপনার টেস্টিবিলিটি ছিল না। আপনি এমভিপি বলেন বা এমবিসি বলেন, কোর প্রবলেম ছিল যে একটা ফ্রেমওয়ার্কের ডিপেন্ডেন্সি থাকে, সো এটা টেস্টেবল হয় না প্রপারলি। বাট আমরা যদি এই জিনিসটাকে আরেকটু রিডিফাইন করি, আরেকটা বেটার অ্যাপ্রোচ নিয়ে আসি, তো আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করব। সেটা এমভিভিএম। এমভিভিএমে মেইন জিনিস করতেছে কি, আপনার ভিউটাকে ডাম্প রাখতেছে। সো আপনি জানেন না যে আপনার ভিউ কী করতেছে। ভিউর মন মতো আছে, বাট বিজনেস লজিক অন্য কেউ হ্যান্ডেল করতেছে। সো এখানে একটা সেপারেশন অফ কনসার্ন চলে আসছে। সো যেহেতু আমার ভিউ মডেলে কোনো ভিউ ডিপেন্ডেন্সি নাই, সো এইখানে ভিউ মডেলে 100% টেস্টেবল ইন্ডিপেন্ডেন্টভাবে। সো এইখানে আমার জিনিসটা যে আগের যে স্পেসিফিক প্রবলেম ছিল টেস্টেবিলিটি, সেটা নাই। তাছাড়াও যে ভিউ মডেল যেহেতু আমার লাইফ সাইকেল মেনটেন করতেছে, সো আমার ডেটা স্টোরেজ হিসেবেও কাজ করতেছে, স্টেট ম্যানেজমেন্ট হিসেবেও। সো এটা খুবই একটা ভালো অ্যাপ্রোচ ছিল আর কি অ্যান্ড্রয়েড থেকে। দেন ক্লিন আর্কিটেকচার নিয়ে অলরেডি কথাবার্তা হয়েছে, বাট আমি খুব বেশি ডিপলি বলবো না। আমি জাস্ট একটা মিডল লেয়ার নিয়ে কথা বলবো, যে অনেকের একটা কমন কনফিউশন থাকে যে রিপোজিটরি কেন ডোমেন লেয়ারে থাকে। সো রিপোজিটরি ডোমেন লেয়ারে থাকার মেইন রিজন যে আপনার যে রিপোজিটরি আছে যা ওইটা কিন্তু আপনার বিজনেস লজিক, ওইটা মোর লাইক এ কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্ট কিন্তু ডেফিনিশন অনুযায়ী আপনার ডোমেন লেয়ারে পড়বে। অবশ্যই ইমপ্লিমেন্টেশন ডেটা লেয়ারে থাকবে আপনার, বাট যে রিপোজিটরি ইন্টারফেস সেটা ডেফিনেটলি ডোমেন লেয়ারে থাকবে। তারপরে এই যে ভিউ মডেল, আমরা সবাই তো বাল্কে ভিউ মডেল ইউজ করতেছি, যে ভাই অ্যাক্টিভিটি বানালে একটা ভিউ মডেল, একটা ফ্র্যাগমেন্ট দিলে একটা ভিউ মডেল, যে কিসের জন্য কই স্টেট ম্যানেজ করতেছি, লাইফ সাইকেল মেনটেন করতেছি। বাট আন্ডার দ্য হুড কীভাবে কাজ করে সেটা পয়েন্ট। আন্ডার দ্য হুড কীভাবে কাজ করে। সো এইখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্তেছি যে আমাদের যে বেইজ অ্যাক্টিভিটি বা কম্পোনেন্ট অ্যাক্টিভিটি, সেটা অ্যাকচুয়ালি কি একটা ভিউ মডেল স্টোরকে ইমপ্লিমেন্ট করে। এখন ভিউ মডেল স্টোর কি ওভারঅল জিনিসটা মেনটেন করে। সো ভিউ মডেলের একটা মেথড আছে যে ক্রিয়েট ভিউ মডেল। সো এটার কাজ করে কি, আইদার ভিউ মডেলটাকে রিটেন করে অথবা নতুন একটা ক্রিয়েট করে ক্যাশ করে আপনাকে সেটা রিটার্ন করে। এবং আপনার অ্যাক্টিভিটি যে আছে সে এনশিওর করতেছে যে নো ম্যাটার হোয়াট আপনার ওই ভিউ মডেল স্টোরে যে ইনস্ট্যান্স সেটা আপনার কাছে আছে অ্যাক্সেসেবল। এবং এন্ড অফ দি ডে এটা কি একটা ম্যাপ, সিম্পল কি ভ্যালু পেয়ারে আপনার অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট সেটা কি, এবং আপনার যে ভিউ মডেল ইনস্ট্যান্স সেটা একটা ম্যাপে স্টোর করে রাখা হয়। দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ভিউ মডেল ওয়ার্কস। সো বেসিক্যালি এন্ড অফ দি ডে অ্যাক্টিভিটি আপনাকে সব কিছু জিনিসটা মেনটেন করতেছে। তারপর যে কিভাবে রিসোর্স ক্লিন আপ করে। সো এইখানে আমরা একটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি, ক্লিয়ার। সো বেসিক্যালি এটা হয় কি, অটো ক্লোজেবল যতগুলো রেজিস্টার থাকে অবজেক্ট, সেগুলো যে আমরা এখান থেকে রিমুভ করে দিই। এবং ভিউ মডেল ক্লাসটা যদি দেখি, সেখানে যে আমাদের একটা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন আছে নিজস্ব। সো বেসিক্যালি ওই ইমপ্লিমেন্টেশনটা লাইফ সাইকেল দ্বারা ট্রিগার্ড হয়, এবং আপনার যখন ওই রেফারেন্স চলে যায়, অ্যাক্টিভিটি চলে যায়, তখন ভিউ মডেল অটোমেটিক ক্লিন আপ করে ফেলে রিসোর্সগুলো। আন্ডার দ্য হুড অন ক্লিয়ার মেথডটা কল হয়।
এইভাবে হচ্ছে ভিউ মডেল অ্যাকচুয়ালি রিসোর্স ক্লিয়ার করে। সো এইখানে আমাদের লার্নিং হচ্ছে কি ভিউ মডেল আসলে ম্যাজিক কিছু না, এটা জাস্ট একটা ম্যানেজার। সেকেন্ড হচ্ছে এন্ড অফ দি ডে ইটস এ ম্যাপ, সো সিম্পল থিং। অ্যান্ড অটো রিসোর্স কীভাবে ক্লিয়ার আপ করে সেটা তো আমরা দেখলামই। দেন হচ্ছে এন্ড অফ দি ডে অ্যাক্টিভিটি ওনস দ্য ভিউ মডেল স্টোর, সো বাপ হতে হয়, বাপের উপরে কথা বলার দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের কম্পোজ। সো কম্পোজে যেহেতু আমি যখন ফার্স্ট আমার কম্পোজে মুভ করি তখন আমি নিজেও অনেক কিছু ভুলভাল করে ফেলছি, সেটা আবার প্রোডাকশনে রিপ্লাই দিয়ে দিছি। পরে যখন আবার সেটা জানতে পারছি ওইটা আবার ফিক্স করে আবার হট ফিক্স দেওয়া হয়েছে। সো আমি আমার লার্নিংগুলো এখানে একটু শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমেই আপনি যদি স্টেট হ্যান্ডেল করেন কম্পোজেবলের ভিতরে, দ্যাটস এ স্টেটফুল কম্পোজেবল, এটা কখনো ইউজ করা উচিত না। আমাদের দরকার হচ্ছে কি যেটার স্টেট লাগবে, ফর এক্সাম্পল ইউজার নেম অলওয়েজ স্টোর ইন এ ভিউ মডেল, অথবা যদি আপনার কোনো সেন্ট্রাল ইউআই স্টেট থাকে আপনি সেখানেও এই জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। দেন হচ্ছে অবশ্যই আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করি, ইমেজ লোডিং, সো ডেফিনেটলি অলওয়েজ গো ফর এ লাইব্রেরি, স্ট্যান্ডার্ড যে লাইব্রেরিগুলো আছে। বিকজ আপনি যখন রিমোট থেকে ডেটা লোড করবেন আপনার এখানে একটা থ্রেডিংয়ের ব্যাপার থাকে, আপনার অনেক কিছু মেনটেন করা লাগবে। সো আপনার এত কিছু প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট ইউজ কয়েল অথবা গ্লাইডের মতো লাইব্রেরিগুলো। দেন হচ্ছে আমাদের একটু আগে যে ভিউ মডেল দিয়ে একটা দেখে আসলাম, ভিউ মডেলের মেন রিজন ছিল যে ভিউ আলাদা করতেছে এবং হচ্ছে যে আমার যে বিজনেস লজিক ছিল এই দুটো আলাদা করতেছে। বাট আমাদের কম্পোজে একটা ভালো একটা প্যাটার্ন দেখতেছি যে কমন, যে ইউজার প্রোফাইলে সেখানে হচ্ছে ভিউ মডেল ডিরেক্টলি ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, হুইচ ইজ আমি জানি না, বাট দিস ইজ কাইন্ড অফ নট গুড থিং। সো আপনার ভিউর কাজ হচ্ছে যে ভিউ অলওয়েজ ডাম থাকবে, ভিউ একটা ডেটা নিছে, ইউজার সে দেখাইছে, সে ইন্টারেক্ট করবে, সে কলব্যাকের থ্রুতে রিটার্ন করবে, দ্যাটস ইট, ভিউর কাজ এতটুকুই। সো ভিউ মডেল কখনো পাস করা যাবে না। দেন হচ্ছে ডিজাইন সিস্টেম নিয়ে আমাদের আবহাওয়া অলরেডি দেখাইছে কীভাবে ডিজাইন সিস্টেমটাকে আমরা মানে এক্সিস্টিং থিমিং সিস্টেমটাকে কীভাবে ওভাররাইড করতে পারি। সো আমাদের যেমন কাস্টম স্পেসিং থাকে বা কাস্টম টাইপোগ্রাফি থাকে, ওই ক্ষেত্রে আমরা একটা সেন্ট্রালি একটা অবজেক্টের জিনিসটা হ্যান্ডেল করতে পারবো। দেন হচ্ছে যে আমাদের অনেক সময় কিছু ডেটা প্রয়োজন হয় যেটা হচ্ছে লাইফ সাইকেল স্টেটটা মেনটেন করবে ইভেন ইফ কনফিগারেশন চেঞ্জ হলো। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ডিরাইভ স্টেট অফ ইউজ করতে পারবো, আর যদি হেভি কম্পিটিশন হয় তাহলে ডিরাইভ স্টেটের অফ অলওয়েজ। দেন হচ্ছে যেমন আমাদের কমন মডিফায়ার থাকে অলওয়েজ, যে হলো যে কমন একটা ডিজাইন থাকে যে কার্ড ভিউ টাইপের ডিজাইন, যদি আপনার কাস্টম হয় ডেফিনেটলি অলওয়েজ চেষ্টা করবো যে একটা এক্সটেনশন ফাংশন বানায় নিতে, কারণ এটা ইউটিলাইজ করতে পারবো আমরা। এবার আসেন অ্যান্টি প্যাটার্ন নিয়ে, সেটা হচ্ছে লার্জ মনোলিথিক কম্পোজেবল। সো এটার মেইন প্রবলেম কি, আমরা প্রথমে দেখতেছি শিপিং প্লাস পেমেন্ট প্লাস প্রিভিউ সবগুলো দেখা গেলো যে একটা কম্পোজেবলের ভিতরে হ্যান্ডেল করা হয়েছে। সো এত প্রবলেম হচ্ছে কি ফার্দার আমি ডেভেলপমেন্ট করতে পারবো না, আমার প্রেশার বাড়তেছে এখানে ইউআইয়ের উপরে। সো অন্য কোনো ডেভেলপার এসে কাজ করতে পারাটাও একটু কষ্টকর। সো আমরা চেষ্টা করবো কি অলওয়েজ ফ্র্যাগমেন্টেশন ইউজ করবো, সেম কনসেপ্ট ফ্র্যাগমেন্টেশন, আমার শিপিং আলাদা, পেমেন্ট আলাদা, রিভিউ আলাদা। সো ফার্দার কাস্টমাইজেশন ইচ সেকশনে করতে পারবো, আমার প্রবলেম হলে পুরো লেআউটে কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে স্টেট রেজিস্টারের ব্যাপারে, সেটা হচ্ছে একটু আমরা ডিরাইভ স্টেট অফ দেখছি, বাট আমরা যদি আরেকটা জিনিস চাই আরেকটু লো কস্টে, যেটা হচ্ছে আমার স্টেটটা ধরে রাখবে, ওই ক্ষেত্রে আমরা রিমেম্বার সেভেবল ইউজ করতে পারবো, বাট ডেফিনেটলি এটা কনফিগারেশন সার্ভাইভ করবে না। দেন হচ্ছে যে আমার স্টেটফুল কম্পোজেবল উইথ বিজনেস লজিক, যেমন প্রথমে আমরা দেখতেছি একটা প্রোডাক্ট লিস্ট আছে, আমি প্রোডাক্ট হয়তো দেখাবো, বাট প্রোডাক্ট ফেচের ব্যাপারটা এটা হচ্ছে আমি মানে বিজনেস লজিকটা হচ্ছে ফাংশনের ভিতরে হ্যান্ডেল করছি। সো এটা একটা কমপ্লিটলি হচ্ছে কি স্টেটফুল হয়ে গেছে, বাট এই জিনিসটা করা উচিত না এগেইন, কারণ ভিউ আলাদা, আমার ডেটা আলাদা, যার যার রেসপন্সিবিলিটি তার তার। তারপর হচ্ছে খুব কমন একটা জিনিস থাকে যে হচ্ছে যে ওই যে কাস্টম বাটন ডেভেলপ করতেছি সব স্ক্রিনের জন্য, বাট দেখা গেলো যে কোনো একটা ফাউন্ডেশন মেনটেন করতেছি না। আমরা যদি ম্যাটেরিয়াল 3 এর সোর্স কোডগুলো দেখি প্রত্যেকটাই কোনো না কোনো একটা ফাউন্ডেশন লেয়ার থাকে। সো আমরা যদি কাস্টম ডিজাইন ইউজ করি আমাদের একটা ফাউন্ডেশন লেয়ার থাকা উচিত, যেমন হচ্ছে ফ্যান্সি বাটন, ধরেন লগ ইন অথবা সাইন আপ, লগ ইনের উল্টা কন্ট্রাস্টে হয় সাইন আপ। সো আপনি ডিজাইন সিস্টেম সেম রাখলেন, একটা হচ্ছে কন্টেন্ট এক্সপোজ করলেন যেটা একটা কম্পোজেবল ফাংশন কলব্যাকের থ্রুতে, সো আপনি আপনার ফার্দার কাস্টমাইজেশন ওখানেই ইউটিলাইজ করতে পারবেন। দেন হচ্ছে এই যে সাইড ইফেক্টের ব্যাপারটা, এইখানে আমাদের একটা ব্যাড কোড আছে যে হোয়াইল ইফেক্ট ইউনিট ট্রু। সো বেসিক্যালি আমি ট্রু বলে দিছি, মানে এটা কি লুপ ব্যাকে পড়ে গেছে, এটা কন্টিনিউয়াসলি লুপেই চলবে, এই ধরনের কন্ডিশন কখনো কম্পোজেবলে ইউজ করা যাবে না। সো বেটার হচ্ছে কি ইউনিট, অথবা যদি আপনার কোনো স্পেসিফিক কি থাকে কি দিবেন, কি চেঞ্জ হলে আপনার এটা অটো রিফ্রেশ হবে। দেন হচ্ছে ইগনোরিং কম্পোজিশন লোকাল। সো ওয়ান অফ দ্য প্রবলেম হয় কি আমাদের দেখা হলো যে একটা প্যারেন্ট ভিউ থাকে, এটার ভিতরে দেখা হলো যে আরও 12-13টা সাব ভিউ থাকে।
সো দেখা হলো যে আমাদের যেমন একটা সার্ভিস দরকার, অথ সার্ভিস, এটা বারবার পাস বাই করার প্রয়োজন। সো আমরা কি করতেছি, প্যারামিটারাইজ করতেছি, প্রয়োজন নাই কম্পোজিশন সেটা হ্যান্ডেল করতেছে। সো আমরা যদি ইউজ করি যে স্ট্যাটিক কম্পোজিশন লোকাল অফ অথ সার্ভিস, সো আমি একটা ইনস্ট্যান্স কি করবো, অলওয়েজ ওই প্যারেন্টের আন্ডারে যতগুলো চাইল্ড আছে তারা হচ্ছে অটোমেটিক যে এই সার্ভিসটাকে অ্যাক্সেস করতে পারবে। সো আপনাকে প্যারামিটারাইজ করার কোনো প্রয়োজন পড়বে না। সো এইখানে আমাদের লার্নিং হচ্ছে, আমি তো কম্পোজ তো ইউজ করে ফেলছি, বাট উল্টাপাল্টা ইউজ করছি। সো বিষয় হচ্ছে যে ইউজিং টেক অ্যান্ড ইউটিলাইজিং টেক ইটস নট দ্য সেম। দেন হচ্ছে যে আপনি যদি আপনার কাছে যদি সময় থাকে, আপনি এখন শিখে এখন ভালো কোড লিখেন, বিকজ পরবর্তীতে এটা আপনার অনেক পরিমাণ টাইম সেভ করবে, আপনার প্রেশার সেভ করবে, আলটিমেটলি ইট গোনা সেভ ইউ। সো থিঙ্ক বিফোর রাইট কোড। এবার আসেন স্টোরেজ অ্যান্ড সিকিউরিটি নিয়ে আমি খুব বেশি বলবো না, তমল ভাইয়া অলরেডি অনেক অ্যাডভান্স লেভেলে বলে গেছেন যে বিষয়টা যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। তো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিব আর কি, কীভাবে জিনিসগুলো হ্যান্ডেল করা উচিত। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে সেশন টোকেন বা জেডব্লিউটি টোকেন হচ্ছে আমরা ক্যাশ করে রাখি, ডেফিনেটলি আমাদের এপিআই করার জন্য প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমরা করি কি, ম্যানুয়াল আমরা ইনক্রিপশন ক্রিয়েট করতেছি যে মাই হোম ব্রিও ইনক্রিপ্ট। সো আমি ম্যানুয়ালি ইনক্রিপ্ট করতেছি, এটা ইউজ না করে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের কি স্টোর এপিআই ইউজ করবো, যেহেতু ডেটা মানে কিটা কমপ্লিটলি হচ্ছে হার্ডওয়্যার ব্যাক থাকে। সো এইখানে আমি সেফ বলতে গেলে, বাকিটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক সেটা হ্যান্ডেল করুক। সো আমরা হচ্ছে এখানে ইনক্রিপ্টেড শেয়ার প্রেফ ইউজ করতে পারবো, সো ডাটাটা স্টোর করে রাখার জন্য ইনক্রিপ্টেড ডেটা। বাট অ্যাজ ভাই অলরেডি মেনশন যে এখানে একটা কর্নার কেস আছে, লেটেস্ট ভার্সনে এটা কাজ করবে না, কারণ এটা হচ্ছে ডেটা স্টোর দিয়ে রিপ্লেস করার প্ল্যান আছে আর কি, অলরেডি অনেক দূর রিপ্লেস হয়ে গেছে। তারপর হচ্ছে অলওয়েজ যে ইনক্রিপ্ট করা লাগবে এমন কোনো কথা নাই, যেমন হচ্ছে আমার ইজ ডার্ক মোডের একটা বুলিয়ান ভ্যালু, এটা কি করতে পারি, আমি যদি অল টাইম এনক্রিপ্ট করি তাহলে হচ্ছে কি 3 মিলি সেকেন্ড, আমি যদি নন এনক্রিপ্টেড অবস্থায় রাখি 0.1 মিলি সেকেন্ড। এইখানে ট্রু ফলসের খুব বেশি আমার বিজনেস হওয়ার মানে হ্যাম্পার হওয়ার কোনো চান্সেস নেই। সো এটাকে কখনো ওভার ইউজ করা যাবে না। দেন হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে যে ইউজারের প্রোফাইল থাকে, যেটা হয়তো আমরা লোকালি ক্যাশ করে রাখি। এখন ডেফিনেটলি আমি এখানে ডেটাবেস মেনশন করতেছি না, কারণ ডেটাবেসের ট্রানজেকশন হিউজ কম্পিটিশনাল টাস্ক। সো আমরা যখন অ্যাপ ডেভেলপ করি, আমার ইউজার কিন্তু লোয়ার বাজেটের হইতে পারে, লাখ টাকার ফোন হইতে পারে। সো আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা করি কি, অলওয়েজ শেয়ার প্রেফারেন্সে চলে যাই, একটা ইউজার প্রোফাইল নিলাম, সিরিয়ালাইজ করলাম। সিরিয়ালাইজেশনও কিন্তু আরেকটা হেভি প্রসেস। আমরা কি করলাম, শেয়ার প্রেফারেন্সে হচ্ছে ডাম্প করে দিলাম। সমস্যা হচ্ছে শেয়ার প্রেফারেন্সে কিছু নিজস্ব লিমিটেশন আছে, সো এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যাবে। বেটার অপশন হচ্ছে কি, আপনি ফাইল হিসেবে স্টোর করেন, আপনার কাছে কন্টেক্ট আছে মিন, আপনি হচ্ছে ফাইলস ডিআর অথবা ক্যাশ ডিআর ইউটিলাইজ করতে পারবেন। সো অ্যাজ এ ফাইল ওইটাকে রাইট করেন, এবং হচ্ছে রাইট করবেন কি থ্রুতে, ফটোগ্রাফারের থ্রুতে হচ্ছে আমরা রাইট করবো, আবার ফটোগ্রাফারের থ্রুতে হচ্ছে যে আমরা এটা রিড করতে পারবো। আর একটা জিনিস করা যাবে না, যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে রিড ইউজার ফাইল, এটা হচ্ছে বিশাল বড় একটা ফাইল, এটা আমরা ইউআই থ্রেডে রান করে দিয়ে বসে রইলাম। সো এই জিনিসটা করা যাবে না। আমরা অল্টারনেটিভ করবো কি, ফ্লো ইউজ করবো, প্রোটো পাওয়ার আন্ডার দ্য হুড, এবং চাং বাই চাং। সো 10 MB হলে আমি প্রত্যেকবার 1 MB করে হচ্ছে ডেটাটা লোড করব। সেটা সুবিধা হবে কি, আমার ইউজার পারফরমেন্স বেটার হবে। দেন হচ্ছে যে অলওয়েজ প্ল্যান অ্যাবাউট মাইগ্রেশন, এটা হচ্ছে যে এটার বেটার একটা এক্সাম্পল হচ্ছে হোয়াটসঅ্যাপ 2021 সালে, যে ওদের লোকাল যে মাইগ্রেশন সার্ভিস ছিল এটা কন্টিনিউসলি ক্র্যাশ করতেছিল অ্যান্ড্রয়েড ডিভাইসেস, বিকজ ওয়ান অফ দ্য মেইন কি রিজন, ওরা ডেটা সেট চেঞ্জ করছে বাট ডেটা মাইগ্রেশনের কোনো অপশন রাখে নাই। সো হেয়ার ইজ এ সিম্পল মাইগ্রেশন স্ক্রিপ্ট, বেসিক্যালি খুবই মানে সিম্পল ওয়ান। সো লার্নিং, 2000 টাকার ফোন হইতে পারে, লাখ টাকার ফোন হইতে পারে, আপনি তো আর কাস্টমারকে ডেফিনেটলি লাখ টাকার ফোন কিনে দিতে পারবেন না, বাট হোয়াট ইউ ক্যান ডু, আপনি হচ্ছে একটা ভালো একটা ফ্ললেস কোড লিখতে পারবেন। এবং পারফরমেন্স, এটা জিনিসটা অপশনাল না, পারফরমেন্স হচ্ছে ম্যান্ডেটরি, এবং ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, আপনি ডেভেলপার, পারফরমেন্স আপনার উপরে। তারপর হচ্ছে লাইভ ডেটা এবং ফ্লো, আমরা একটা কমন একটা প্যাটার্ন দেখছি, যখন হচ্ছে 2018 পর থেকে যখন জেটপ্যাক আসা শুরু করলো মার্কেটে, মানুষ ধুমায় লাইভ ডেটা ইউজ করে শুরু করলো। ভাই লাইভ ডেটা কি করতেছে, লাইফ সাইকেল মেনটেন করতেছে, এটা করতেছে ওইটা করতেছে, ওকে ঠিক আছে ভালো কথা, শুরু করলাম। তারপর আসলো ফ্লো, কে দিল, কটলিন, অ্যান্ড্রয়েডের কটলিন। এবার মানুষ ধুমায়া ফ্লো ইউজ করা শুরু করতেছে। ভাই ফ্লো কিসের জন্য? এখন যদি বলে যে ভাই লাইভ ডেটা এবং ফ্লো ডিফারেন্সটা কি, তো ভাই ফ্লোটা ভালো, ডিফারেন্স বলতে পারে না, বাট দেয়ার ইজ দ্য মানে এখানে বেশ কয়েকটা ডিফারেন্স আছে। প্রথম হচ্ছে লাইভ ডেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্পেসিফিক, কামস উইথ দ্য জেটপ্যাক লাইব্রেরি। সো দেয়ার ইজ অ্যান্ড্রয়েড ইমপ্লিমেন্টেশন দেয়ার, সো আন্ডার দ্য হুড, এবং নিজস্ব থ্রেড ম্যানেজমেন্ট আছে থ্রেড ম্যানেজ করার জন্য। বাট ফ্লো কিন্তু কটলিনের সাথে আসতেছে, কটলিন স্ট্যান্ডার্ড লাইব্রেরি,
এবং হচ্ছে ফ্লো কিন্তু বেসিক্যালি ইউজ করা হয় কন্টিনিউয়াস স্ট্রিমিংয়ের জন্য, যেমন আমরা একটা ভিডিও স্ট্রিমিং করতেছি, সো ওইসব ক্ষেত্রে হচ্ছে ফ্লোটা ইউজ করা লাগে। বাট সিঙ্গেল শট ডেটার জন্য যে এপিআই থেকে রেসপন্স নিয়ে আসলাম, যেন এটাকে অবজার্ভ করে জাস্ট ইউআইতে প্রিভিউ করবো, ওই ক্ষেত্রে আমরা একটা লাইভ ডেটা ইউজ করা ট্রাই করব। তো এই ছিল মোটামুটি, যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন আমার হচ্ছে পার্কিংয়ের যদি ক্যাপাসিটি বাড়ে কমে, সেটা হচ্ছে আমরা লাইভ ডেটা দিয়ে অবজার্ভ করি, বিকজ হচ্ছে এত পরিমাণ হেভি প্রসেসিংয়ের প্রয়োজন নাই। বাট আমরা যখন নাম্বার প্লেটগুলো কন্টিনিউসলি স্ক্যান করতেছি, সো এই জিনিসটা হচ্ছে আমার কি একটা কন্টিনিউয়াস স্ট্রিম, সো আমরা ওই ক্ষেত্রে চেষ্টা করব ফ্লো ইউজ করার জন্য। আর ফ্লোর কিন্তু নিজস্ব থ্রেড মেকানিজম নাই বা কোনো কিছু হ্যান্ডেল করে না, ও হচ্ছে কোর রুটিনের সাপোর্ট নিয়ে বা ফার্দার কাজগুলো করে। আর আন্ডার দ্য হুড ফ্লো ইজ এ বেসিক্যালি এ সিঙ্গেল ইন্টারফেস। আমরা যে স্যাম জানি কটলিনের, বেসিক্যালি এ স্যাম, ওটা একটা ইন্টারফেস। আপনি ওখানে এক্সিকিউট করেন যে কালেক্টর থাকে, অ্যাকচুয়ালি কালেক্টরের উপরে গিয়ে প্রেশারটা পড়তেছে, ওই হ্যান্ডেল করতেছে সব কিছু। আর কমন কিছু জিনিস থাকে, যেমন আমি একটা ইউজার আইডি আমি শেয়ার প্রেফারেন্স থেকে গেট করতেছি, একটা ফ্লো রান করে দিলাম, কেন কেন কোনো এক্সপ্লেনেশন নাই, বাই ফ্লো ছিল, অপশন ছিল, দেখলাম আসছে, ইউজ করছি। এই জিনিসটা কখনো করা যাবে না। বেসিক্যালি আমার যত পরিমাণ আমি এখানে কোড লিখবো, কোড কিন্তু ভাই আমার লায়াবিলিটি, এটা বুঝতে হবে। আমার মোর কোড মিনস মোর এক্সিকিউশন, মানে কি আমার পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি 1000 লাইন অফ কোড লিখি, 1000 লাইন অফ কোড কিন্তু আমার নিজস্ব লায়াবিলিটি। সো লার্নিং হচ্ছে কি, লাইভ ডাটার ফ্লো কেউ কারো কম্পিটিটর না, দুইটারই ইউজ কেস আছে, দুইটার পারপাস দুই রকম আছে। সো আগে আমরা পারপাসটা বুঝবো। সেকেন্ড হচ্ছে কখনো ওভার ইউজ করার দরকার নেই, এই বারবার ফ্লো একটা লঞ্চ করা আবার ডেটা গেট করার কোনো প্রয়োজন নেই। যেগুলো স্ট্যাটিক ডেটা বা সিঙ্গেল ইউজ কেসে আছে, ওগুলোর জন্য আমার ফ্লো বা লাইভ ডেটার প্রয়োজন নেই, বিকজ আপনি যদি মিউটেবল ফ্লো দেখেন বা লাইভ ডেটা দেখেন, এগুলোর একটা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন আছে, সো ইটস গোনা কস্ট ইউ। অ্যান্ড দেন হচ্ছে সেম, যত এক্সিকিউশন তত পারফরমেন্স ড্রপ হবে, সো চিন্তা ভাবনা করে কোড লিখতে হবে। তারপর হচ্ছে এপিআই কলিং। আমরা যেমন খুব কমন একটা জিনিস দেখি যে মন মতো রেট্রোফিট লঞ্চ করতেছে, রেট্রোফিট ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছে, এপিআই কল করতেছে, না এগুলো করা যাবে না। ফার্স্ট অফ অল করতে হবে কি, যতটুকু পারি হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ইউজ করবো অ্যাক্রস দ্য অ্যাপ্লিকেশন। এখানে একটা রেট্রোফিটের এক্সাম্পল আছে। সো আমার যতগুলো অ্যাপ্লিকেশন হবে, নেটওয়ার্ক রিকোয়েস্ট হবে অ্যাপ্লিকেশন আন্ডারে, সব হচ্ছে এই রেট্রোফিটের থ্রুতে হবে। দেন হচ্ছে সেন্ট্রাল এপিআই কলিং, এটা আপনার লাইফ সেভ করবে। দেখা গেলো যে অবশ্যই এপিআই মিসবিহেভ করবে, বাট আপনি ইচ এপিআই এর ইমপ্লিমেন্টেশন খুঁজতে গেলে আপনার ঝামেলা হয়ে যায়। সো হচ্ছে কি একটা সেন্ট্রাল স্পেস রাখবেন, যেখানে আপনি আপনার মানে এররটা হ্যান্ডেল করতে পারবেন। সো দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল প্লেস, আপনার যখনই এপিআই মিসবিহেভ করবে এইখানে লুক আপ করবেন, আপনি সব কিছু পেয়ে যাবেন। প্লাস যদি লগ ইন করেন, সো এইখান থেকে আরও সবচেয়ে বেটার ওয়েতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি একটু বলি, যে কমন একটা প্র্যাকটিস দেখি যে একটা সিম্পল এপিআই ইন্টারফেস ডিফাইন করছে, 50টা এপিআই এখানে লোড করে দিয়ে দিছে। ভাই কেন 50টা কেন একসাথে, কোনো এক্সপ্লেনেশন নাই, এগুলো করা যাবে না। সেগুলো হচ্ছে কি, আমরা অথেন্টিকেশন যদি হয়, অথেন্টিকেশনের নামে অথেন্টিকেশন ডিফারেন্ট ইন্টারফেস থাকবে। আমার যদি ড্যাশবোর্ড হয়, ড্যাশবোর্ড আলাদা থাকবে, এবং সেগুলো হচ্ছে আমরা অন ডিমান্ডে ইনিশিয়ালাইজ করব। অন ডিমান্ডে আমরা করি কি, বাই ডিফল্ট একটা সিঙ্গেলটন অবজেক্ট ক্রিয়েট করে রেখে দিই। দেখা হলো যে যেই এপিআই আমি কখনো ইউজও করবো না, ওইটা ইনিশিয়ালাইজ হয়ে বসে রয়েছে। সো এগুলা আননেসেসারি জিনিসগুলাই কিন্তু আমার অ্যাপ্লিকেশন যখন গ্রো হবে, তখন হচ্ছে অ্যাপ্লিকেশন পারফরমেন্সগুলো ডিক্রিজ করার মানে ডিক্রিজ করার চান্সেস থাকবে ওইসব কোডের কারণেই। সো এটা মেক শিওর করতে হবে। দেন হচ্ছে কোরোটিন স্কোপ। কোরোটিন স্কোপ নিয়ে একটা ভালো একটা কনফিউশন থাকে, যে সব জায়গায় হচ্ছে সবাই ধুমায় ভিউ মডেল স্কোপ ইউজ করতেছে। কেন এগেইন ভাই, লাইফ সাইকেল স্কোপ মেনটেন করতেছে, ভিউ মডেল অনেক কিছু হ্যান্ডেল করতেছে, বাট ইউজ কেস বুঝতে হবে। সাপোজ ধরেন আপনি একটা ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন, আপনি একটা ট্রানজ্যাকশন করতে গেছেন, অ্যাজ সুন এজ ইউ লিভ দ্য স্ক্রিন আপনার ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যাওয়া উচিত। সো ওইসব ক্ষেত্রে হচ্ছে আপনি লাইফ সাইকেল স্কোপ ইউজ করবেন। সো লাইফ সাইকেল স্কোপ থেকে আপনি স্কোপ লঞ্চ করবেন, একটা এক্সিকিউট করবেন অপারেশন, স্ক্রিন নাই, আপনার এক্সিকিউশন নাই সুন্দর করে। সো এইখানে আপনার যে গার্বেজ ডাটা ক্রিয়েট হবে ব্যাকএন্ডে গিয়ে, বা একটা উল্টাপাল্টা ট্রানজ্যাকশন হবে, ওটার চান্সেস নেই। বাট আপনি যখন লোকালি কোনো কিছু ডাটা স্টোর করতে চান, সো ডেফিনেটলি ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিউ মডেল স্কোপ ইউজ করবেন, ওই ক্ষেত্রে কিন্তু লাইফ সাইকেল স্কোপ কাজ করবে না। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে, যারা স্টিল রিসাইকেলার ভিউ ইউজ করেন, ওই সব ক্ষেত্রে আমাদের রিসাইকেলার ভিউতে কিন্তু আমরা ঘুরে ফিরে হচ্ছে একটা প্যারেন্ট কন্টেক্সট পাঠাই, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটির। সো আমার কাছে যদি কনটেক্সটটা থাকে, আমি একটা এক্সটেনশন ফাংশন ইউজ করে হচ্ছে ওইটা লাইফ সাইকেল স্কোপটা গেট করতে পারবো, এবং হচ্ছে ওই লাইফ সাইকেল স্কোপে হচ্ছে যে আমি আমার ফার্দার ইমেজ লোডিং বলেন বা যা যা করার আমি করতে পারবো একটা স্কোপের আন্ডারে, কোরোটিন স্কোপের আন্ডারে। বাট দিস ইজ আ ভেরি ব্যাড কোড। দেখতে পারেন আপনারা এখানে একটা ফাংশন আছে এক্সিকিউট বডি ও রিটার্নাল, যেটা খুবই ভালো ফাংশন, ডেফিনেটলি খুবই ভালো, বাট এইখানে একটা
বিশাল একটা প্রবলেম আছে, যেটা প্রবলেমটা আমি নিজে ক্রিয়েট করছি। সেটা হচ্ছে কি, দিস অ্যাজ হোয়াট অ্যাক্টিভিটি কন্টেক্ট। সো আমি এখানে না লেভেল অপশন রাখি নাই, যে আমার সেফ কাস্টিং যে ব্যাপারটা অ্যাজ হোয়াট সেটা নাই। সো আমি কি করতেছি, ফোর্সফুলি কাজ করা ট্রাই করতেছি, এবং আমার লজিক অনুযায়ী এটা একটা এক্সেপশন থ্রো করবে। সো আমরা চেষ্টা করব যে না লেভেল অপারেটর ইউজ করার জন্য। সো এইখানে আমি ফোর্স কাস্ট করতেছি, এটা ভুলেও করা যাবে না। এটা হচ্ছে ভেরি ব্যাড কোড। দেন হচ্ছে যে ডিসপ্যাচার হেল। দেখা হলো যে এই যে প্রথম একটা এক্সাম্পল, ফেচ ডাটা, প্রসেস ডাটা, আপডেট ডাটা, তিন ডিসপ্যাচারে করছি, এবং হচ্ছে বারবার হচ্ছে কন্টেক্ট সুইচ করছি। টাইম হচ্ছে কি 100 মিলি সেকেন্ড। সেম জিনিসটা হচ্ছে আমি ফ্লোর থ্রুতে করতে পারবো, ডিসপ্যাচারে থ্রুতেই। সো বেসিক্যালি এখানে টাইম লাগতেছে আমার 60 মিলি সেকেন্ড, এবং এটা মোর মেনটেনেবল এবং আন্ডারস্ট্যান্ডিং। বাট ওটা আলটিমেটলি আপনি যখন আরও স্কোপ লঞ্চ করা শুরু করবেন, তখন হচ্ছে আপনার প্রজেক্টের 12টা বেজে যাবে। সো বেসিক্যালি এত পরিমাণ ডিসপ্যাচার বা কন্টেক্ট সুইচ করা যাবে না। মেইন আপনাকে পারপাস বুঝতে হবে, সো ওই অনুযায়ী কোড লিখতে হবে। জাস্ট একটা কন্টেক্ট সুইচ করলাম, কাজ হয়ে গেলো, বিষয়টা আসলে ওরকম না। সো আমাদের এখানে লার্নিং হচ্ছে কি, কোরুটিন স্কোপ ইউজ করেন, খুব হেভিলি ইউজ করেন, ঠিক আছে, বাট অলওয়েজ থিঙ্ক বিফোর লঞ্চিং এ কোরুটিন স্কোপ। আর এই কন্টিনিউয়াস যে কন্টেক্ট সুইচের ব্যাপারটা, এটা আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করব। আর যেখানে আমার অ্যাক্টিভিটি কন্টেক্সট আছে পসিবল, সেখানে হচ্ছে আমরা কোরুটিন ইউটিলাইজ করব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, লার্ন ফ্রম ইউর মিস্টেক। অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্ড্রয়েড চ্যাপ্টার। এখন আমরা কথা বলবো কটলিন এবং স্প্রিং বুট নিয়ে। সো বেসিক্যালি আমি যে আমার অ্যাপ্লিকেশনটা মেনশন করছিলাম, সফটওয়্যারটা, সো YLNK ইয়োর শর্ট লিঙ্ক। সো আমি ওইটার জিরো থেকে এই পর্যন্ত যে জার্নির সাথে যে আমার যে লার্নিং ছিল, ওই লার্নিংগুলো শেয়ার করব। সো প্রথমেই স্প্রিং বুটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলার মিনস ওয়ান সিঙ্গেল ফাংশন ইউ রেজিস্টার দ্য থ্রোয়েবল, অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ারে যত প্রকার এক্সেপশন থ্রো করবে আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। এখান থেকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি বেজ এভিআই রেসপন্স আপনারটা দিতে পারবেন। যেহেতু আমরাও যারা কাজ করি, আমরা জানি যে বেজ রেসপন্সে মানে কতটুকু লাইফ সেভিয়ার হয়। সো আমরা বেজ রেসপন্স এখান থেকে রিটার্ন করতে পারবো। আর আপনার যদি অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো প্রকার কাস্টম এক্সেপশন থাকে, ডেফিনেটলি আমরা হচ্ছে একটা ম্যাপে হচ্ছে কাস্টম এক্সেপশনগুলো এবং কাস্টম এইচটিটিপি কোড আমরা সেখানে প্রোভাইড করতে পারবো। যেমন আমার একটা এক্সেপশন আছে এখানে, রেট লিমিটার এক্সিটেড এক্সেপশন। সো এইখানে কিন্তু আমি একটা কাস্টম কোড দিছি যে 2 মিনিট রিকোয়েস্ট। সো আমার একটা রেট লিমিটার ফাংশন আছে যে মেক শিওর করে যে আমার পার আইপি থেকে পার মিনিটে এতগুলো রিকোয়েস্টের বেশি আমি প্রসেস করব না। সো এটা আমার কাস্টম এক্সেপশন, আমি এখানে রেজিস্টার করলাম, এবং যখন ইউজার ওই লিমিট এক্সিড করবে, এটা কিন্তু আমার এইখানে থ্রোয়েবল কিন্তু অটো হ্যান্ডেল করে নেবে। সো আমার এখানে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এখানে লার্নিং হচ্ছে যে অলওয়েজ একটা সেন্ট্রাল মেথড ইউজ করেন লগ ইন করার জন্য, বারবার অন্য কোথাও বোঝা লাগবে না, এক জায়গায় আপনি সব কিছু সেন্ট্রালি হ্যান্ডেল করতে পারবেন। এবং মেক শিওর করবেন যে আপনার সাকসেস এবং এরর রেসপন্স দুইটাই যাতে অ্যাকচুয়ালি সেম থাকে। তাহলে এটা হচ্ছে আপনার তো কাজ ইজি হয়ে গেছে, বাট ফার্দার যে ডেভেলপমেন্ট হবে যেমন অ্যান্ড্রয়েড বা iOS-এ, তাদের জন্য এটা হেল্পফুল হবে। বিকজ আমরা যারা এখানে অ্যান্ড্রয়েডে কাজ করি, আমরা জানি যে আমরা অলওয়েজ একটা আমরা তো ডিরেক্ট জেসন নিয়ে কাজ করি না, আমরা অবজেক্ট নিয়ে কাজ করি। সো আমার অবজেক্টটা কনভার্ট করা লাগবে। আমার এখানে ইন্টারনাল সার্ভার এটা দিল, বেজ রেসপন্স চেঞ্জ হয়ে গেল, বা ব্যাড রিকোয়েস্ট দিল, বেজ রেসপন্স চেঞ্জ, আমার নেটওয়ার্ক লেয়ার কিন্তু গুম হয়ে গেছে। আমার কিন্তু ওখানে আর ফার্দার কোনো কাজ হচ্ছে না, বিকজ আই ওয়াজ এক্সপেক্টিং এ বেজ রেসপন্স, যেটার সাথে আমার এটা মিলতেছে না। দেন হচ্ছে যদি কাস্টম এক্সেপশন হয়, তাহলে হচ্ছে তো আপনার হ্যান্ডেল করার জন্য তো স্প্রিং বোট আছেই। সো ইউটিলাইজ। সো রেট লিমিটার যেটা মেনশন করছিলাম যে অলওয়েজ ইউজ রেট লিমিটার। সো আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যাপ্লিকেশন কখন বুম হয়ে যাবে আপনি যাবেন না। ধরেন কেউ স্প্যামিং করতেছে, বা ধরেন হঠাৎ করে আপনার ট্রাফিক বেড়ে গেছে, সো আপনি যদি এখানে লিমিট হ্যান্ডেল না করেন, হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন সুন্দর করে বসে যাবে, এবং এন্ড দিয়ে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। সো অলওয়েজ রেট লিমিটার ইউজ করবেন আপনার প্রত্যেকটা এন্ড পয়েন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে ডুপ্লিকেট রিকোয়েস্ট, এটা আমার খুবই একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে আমার ইন্টারফেসে যখন হচ্ছে ইউজাররা হচ্ছে একটা অরিজিনাল লিঙ্ক দেয়, যেটাকে আমি শর্ট করব, মাঝে মধ্যে হচ্ছে ডাবল ক্লিক, যেমন আমার মাউসের বাটন নষ্ট, সো একসাথে ডাবল ক্লিক পড়ে। সো আমরা যদি এখানে একটা ইনঅ্যাপ ক্যাশ ম্যানেজার রাখি, সে হচ্ছে কি একটা কি এর এগেনস্টে একটা ভ্যালু স্টোর করে রাখবে। সো আমি যখন নেক্সট টাইম আবার ভুলে গেলে রিকোয়েস্ট করে ফেলবো, আমার ওই ক্যাশ থেকে হচ্ছে ডাটাটা রিটার্ন করবে। এত সুবিধা হচ্ছে কি আমার গার্বেজ ডাটা ঢুকতেছে না। সেকেন্ড হচ্ছে যে এই যে
মিসক্যালকুলেটেড যে এপিআইগুলো হিট হচ্ছে সেগুলো হ্যান্ডেল হবে। আর এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে যে রিসেন্টলি আমাদের কোম্পানিতে হচ্ছে যে আমার এই শর্ট লিঙ্ক সার্ভিসটা ইউজ করে হচ্ছে অ্যাড বুস্ট করছে, সো আমার হিউজ পরিমাণ ট্রাফিক আসতেছে। সো আমি যখন ড্যাশবোর্ডে যাচ্ছি বারবার ডেটা লোড করা এটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সো আমি এখানে সেন্ট্রালি হ্যান্ডেল করছি যে 1 ঘন্টার জন্য ওই ইউজারের জন্য সেম ডেটাই দেখাবো। ইউজারকে একটা প্রম্পট দিছি যে হ্যাঁ ড্যাশবোর্ড কিন্তু 1 ঘন্টা পর আপডেট হবে। সো সুবিধা হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশন লেয়ারে অনেক প্রেশার কমছে, ফাস্টার রেসপন্স পাচ্ছি আমি। অ্যান্ড এগুলো কোড লেখার সময় অলওয়েজ মনে রাখতে হবে যে আমাদের এখানে আরও অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে, যেমন হচ্ছে আমরা রেডিস নিয়ে যদি কথা বলি। সো এইসব কেসে রেডিস ইউজ করা হচ্ছে কি কাইন্ড অফ লাইক আপনার কোর i9 পিসি আছে, 64 GB র্যাম এবং 2 TB SSD, এবং আপনি কি করতেছেন হ্যালো ওয়াইল কম্পাইল করতেছেন। বিকজ আমার এখানে খুব বেশি প্রয়োজন নাই, আমার জাস্ট একটা রেসপন্স ক্যাশ করার প্রয়োজন। সো রেডিস এখানে ইউজ করার প্রয়োজন নাই। দেন হচ্ছে এক্সটেনশন ফাংশন, আমরা যদি স্প্রিং বুট যদি আমাদের স্টেটলেস হয়, সাপোজ ধরেন আমরা 5টা বা 10টা এপিআই হ্যান্ডেল করতেছি এই মাইক্রো সার্ভিসে, তখন হচ্ছে অথেন্টিকেশন হ্যান্ডেল করার জন্য যদি টোকেন বেসড হয় ডেফিনেটলি হচ্ছে একটা এক্সটেনশন ফাংশন ইউজ করব, এবং প্রত্যেকটা এন্ড পয়েন্টে আমি হচ্ছে ফাংশনটা কল করে দেবো। সো এইখান থেকে এনশিওর হচ্ছে যদি কোনো ইনভ্যালিড টোকেন পাই আনঅথরাইজড অ্যাক্সেস থ্রো করবে, এবং আপনার যে গ্লোবাল এক্সেপশন হ্যান্ডেল আছে সে অটো পিক করে নিয়ে ইউজারকে আপনার অ্যান্সারটা জানিয়ে দিবে। কিন্তু এখানে একটা কর্নার কেস আছে, এখানে চিন্তা করতে হবে এটা কিন্তু একটা পোস্ট এক্সিকিউশন, মিনস আমরা চিন্তা করবো অলওয়েজ প্রি এক্সিকিউশন নিয়ে, এটা আমরা পরে দেখবো, বাট এটা কিন্তু পোস্ট এক্সিকিউশন, মানে মিনস হচ্ছে আমার এপিআই এন্ড পয়েন্ট পর্যন্ত রিকোয়েস্টটা আসছে তারপর আমি ডিনাই করছি। তারপর হচ্ছে গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলার, আপনারা যদি চান যে না আপনার পুরো অ্যাক্রস দ্য অ্যাপ্লিকেশন আপনি অথেন্টিকেশন হ্যান্ডেল করবেন, তখন হচ্ছে যে আপনার সিকিউরিটি ফিল্টারের চেন ইউজ করবেন। এইখানে হচ্ছে আপনি আপনার কাস্টম ইমপ্লিমেন্টেশনটা দিবেন। সো আপনার লজিক অনুযায়ী যদি ডকুমেন্টেশন কেউ ভিজিট করে ওই ক্ষেত্রে এটা পাবলিক অ্যাক্সেস অ্যালাউ করবেন, আর যদি মনে হয় যে না ডকুমেন্টেশন আন্ডারে পড়তেছে না, আপনি জাস্ট মেক শিওর করেন অথেন্টিকেশন আছে, না থাকলে এক্সেপশন থ্রো করে দেন এখান থেকে, এবং স্প্রিং বোর্ড বাকিটা হ্যান্ডেল করে নেবে। এইটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা গতকালকে আমার ইভেন্টের পরে যখন আমি বাসায় গেছি এবং ড্যাশবোর্ডে যখন গ্লোবাল ভিজিট রিকোয়েস্টটা আপডেট করতে গেছি, তখন সাডেনলি আমি ইরোর লগটা চেক করতেছিলাম, তখন একটা খুবই ম্যাজিক্যাল একটা ইরোর পাইছি এরকম যে কুড নট পার্টস এক্সেপ্ট হেডার, এখানে একটা জেএনডিআই ইনজেকশন থ্রো করতেছে, যেটা বেসিক্যালি স্প্রিং বোর্ডের একটা বাগকে ট্রিগার করে এবং হচ্ছে ডেটাবেস রেকর্ড ক্রিয়েট করে ওই হ্যাকারকে হচ্ছে ফুল অ্যাক্সেস দিয়ে দেয়। আনফর্চুনেটলি আমি মঙ্গোডিবি ইউজ করতেছি, সো ওর কোড তো এক্সিকিউট হওয়ার কোনো চান্সেস নেই। সেকেন্ড, আমার অলরেডি এখানে আমি এক্সেপশন হ্যান্ডেল করছি। এটা থেকে লার্নিং হচ্ছে আপনার কাছে যে রিকোয়েস্টই আসুক না কেন অলওয়েজ এনশিওর করবেন রিকোয়েস্টটা ভ্যালিড, সেটা আপনার পেলোড হোক অথবা হেডারের যতগুলো ডেটা পাঠাচ্ছেন সবগুলো ভ্যালিডেট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাসেট হ্যান্ডেলিং, সেটা আপনি অ্যান্ড্রয়েড এপিকে কম্পাইল করেন অথবা যার কম্পাইল করেন ডাজেন্ট ম্যাটার, আপনার অ্যাসেট থাকলে অ্যাপ্লিকেশন সাইজ বাড়বেই। সো বেটার হচ্ছে যদি আপনি কাস্টমাইজ কোনো সলিউশন চান বা যদি কোনো বিপিএস ইউজ করেন, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ফাইল বেসড অ্যাসেট রেন্ডারিংয়ে চলে যাবেন। সো ওই ফোল্ডারের আন্ডারে যতগুলো ফাইল থাকবে সবগুলো হচ্ছে অটো হ্যান্ডেল করবে আজকে স্প্রিং বোর্ড। সো এই ক্ষেত্রে আপনার অ্যাপের সাইজটা কমতেছে। প্লাস হচ্ছে আপনি যদি অন ডিমান্ডে ইমেজ চেঞ্জ করতে চান, ধরেন একটা এসইও ইমেজ অন ডিমান্ডে চেঞ্জ করতে চান ঈদের আগে, সো ওই ক্ষেত্রে আপনি জাস্ট ইমেজটা রিপ্লেস করবেন, আপনার সার্ভার আপ থাকবে, কোনো প্রবলেম হবে না, কাস্টমার চেঞ্জেসটা পেয়ে যাবে। আর মেন কথা হচ্ছে ডকুমেন্টেশন, আমরা তো এই পেইতে লিখে বসে রয়েছি কিন্তু মানুষরা বুঝাইতে পারতেছি না, ভাই এটা বুঝেন না কেন, ভাই এটা কেন তেন। সো স্প্রিং বুট আরও জিনিসটাকে ইজি করছে। ফার্স্ট অফ অল ডিপেন্ডেন্সি অ্যাড করব, একটা কনফিগারেশন ক্রিয়েট করব, এবং হচ্ছে আমি আমার এখানে সার্ভার ইউআরএলগুলো দিয়ে দিব, লোকাল হোস্ট ডেপ এবং এপিআই। দেন হচ্ছে আমার যখন এপিআই এন্ড পয়েন্ট আছে, এপিআই এন্ড পয়েন্টে জাস্ট বলবো অপারেশন, এবং আমি আমার ডিসক্রিপশনটা দিব, দ্যাটস ইট, দ্যাটস দ্য কনফিগারেশন। অ্যান্ড look, we have a documentation ready. So API ডেভেলপ করলে হবে না, আমাদেরকে ডকুমেন্টেশনটা প্রোভাইড করতে হবে। কেন? বিকজ আপনি যদি প্রপার ডকুমেন্টেশন প্রোভাইড না করেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কোনো প্রকার প্রফেশনাল ডেভেলপার না, বিকজ হচ্ছে আপনার ওই কাজটা এক্সপোজ হবে আপনার ডকুমেন্টেশনের থ্রুতে, আপনার কোড কেউ পড়বে না ডেফিনেটলি। সো আর তাছাড়া হচ্ছে ইট এনাবলস প্রি ইন্টিগ্রেশন টেস্টিং। সো আমি ইন্টিগ্রেট করার আগে হচ্ছে আমার ডেভেলপাররা বা আমি নিজে বা অন্য কেউ টেস্টার সেটাকে টেস্ট করতে পারবে, এবং হচ্ছে বারবার যে ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি সেটা রিডিউস হবে। তো যেহেতু আমাদের এই সময় হচ্ছে না, আপনারা যারা কটলিন নিয়ে কথা বলতে চান, সেটা অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, ওয়েব হোক, ডাজেন্ট ম্যাটার, যে কোনো টেকনোলজি নিয়ে আপনারা হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। এটা হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন গ্রুপ কেটি আড্ডা। সো আপনারা ওইখানে জয়েন করবেন, আমি সন্নত ভাই, পিয়াস ভাই, আমরা সবাই ওখানে আছি। সো আমাদের যে ফার্দার ডিসকাশন যেগুলো পেন্ডিং রয়ে গেছে আমরা ওখানে কন্টিনিউ করতে পারবো।
ও বাই দ্য ওয়ে এটাও কিন্তু ওয়াই লিঙ্কের থ্রুতে জেনারেট করা হয়েছে, সো ব্র্যান্ডিং। অ্যান্ড এই প্রেজেন্টেশনটা যদি ভালো লাগে আপনারা এই লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আমার লিঙ্ক ফলে ভিজিট করতে পারেন romansabbit.ylnkcc, আপনারা নিজের জন্যও নিতে পারেন ফ্রি অ্যাকাউন্টে।